আলো আর নির্জনতায় সমুদ্রের সাথে একলা হওয়ার রোমাঞ্চই আলাদা। সমুদ্রের ঘ্রাণ নিয়ে আকাশের বিশালতাকে অনুভব করা জীবনের হয়তো সর্বশ্রেষ্ঠ সেই পাওয়া। সমুদ্রের বিশালতা ও গভীরতা আমাদের মনে শক্তি যোগায়, অনুপ্রেরণা দেয় নূতন কিছু করার, শিক্ষা দেয় থেমে থাকতে নেই, চলার নামই জীবন। সমুদ্র বিন্দু বিন্দু জলরাশি একত্রিত হয়ে বিরাট সাগরের সৃষ্টি করে। সমুদ্রের উত্তাল ঢেউয়ের জলরাশি আমাদের জানান দেয় তার অস্তিত্ব। সাগরের বিশালতা আমাদের বুঝতে শেখায় যে কোনো কিছুই তুচ্ছ নয়। বর্তমানে যাকে আপনি ক্ষুদ্র কিংবা ছোট ভেবে তুচ্ছ মনে করছেন, কোনো না কোনো সময় তার বিশাল সাগরে পরিণত হয়ে নিজের ক্ষমতা দেখানোর জন্য প্রস্তুত হবে। জীবনের ব্যস্ততম জায়গা থেকে আবারও কিছুটা বিরতি নিয়ে বেরিয়ে পড়েছিলাম সমুদ্রের চাঞ্চল্য দেখব বলে। জীবনের ওঠা পড়ার সঙ্গে সমুদ্রের তরঙ্গের মিল খুঁজব বলে। নমস্কার, আমি অনিরুদ্ধ। আপনারা দেখছেন ট্রাভেল উইথ অনিরুদ্ধর সঙ্গে। পুরীর সমুদ্রকে সঙ্গে নিয়ে আজকের ট্রাভেল ব্লগটা শুরু করলাম। সমুদ্রের সঙ্গে কাটানো আমাদের কিছু স্মৃতি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। চলুন তাহলে পুরীর ব্লগটা শুরু থেকে শুরু করি। রাত তখন 10:30। বেরিয়েছিলাম হুগলি জেলার চন্দননগর থেকে আমাদের প্রতিবেশী রাজ্য উড়িষ্যার পুরীর উদ্দেশ্যে আমাদের প্রাইভেট গাড়ি করে। এক পূর্ণিমার রাতকে সঙ্গী করে নিয়ে চলেছি পুরীর সমুদ্রে। পুরী যেতে সময় লাগবে 10 ঘন্টা। গুগল বাবার সময় অনুযায়ী পরের দিন সকাল 9টা কি 10টায় পৌঁছে যাওয়ার কথা। অনেক টোল প্লাজা পার হয়ে একেবারে পিকচার পারফেক্ট রোডের ওপর দিয়ে আমাদের যাত্রা। পুরী যাওয়ার রাস্তা কিন্তু অনেক আছে, রেল বা প্লেন, কিন্তু বাই রোড যাওয়ার মজাটাই আলাদা। একেবারে ঝকঝকে রাস্তার ওপর দিয়ে আমাদের জার্নিটা ছিল পুরো মাখনের মতো। অনেক দিন পর এরকম একটা লং ড্রাইভে বেরিয়ে পড়লাম জগন্নাথ দেবের ভরসায়। তাই বলি, জয় জগন্নাথ। উড়িষ্যাতে ঢুকে একটা পরিবর্তন লক্ষ্য করলাম।
এখানে ট্রাফিক সিগন্যাল খুব কম লাগানো আছে, রাস্তায় কোনো বাম্পার নেই, কিন্তু রাস্তার মোড়ে মোড়ে অসংখ্য সিসিটিভি লাগানো লক্ষ্য করলাম। গাড়ির স্পিড লিমিট দেওয়া আছে, ক্রস করেছো কি ফোনে চালান মেসেজ চলে আসবে, একেবারে বিদেশি স্টাইলে। তবে আমরা আগস্টে গিয়েছিলাম, গাড়ির এসিতে যতক্ষণ আছি ততক্ষণ ঠিকঠাক, কিন্তু বাইরের অসহ্য গরমে একেবারে নাজেহাল হয়ে যাচ্ছিলাম। আমরা রাতে বেরিয়েছিলাম বলে লোকাল ট্রাফিক অ্যাভয়েড করতে পেরেছিলাম অনেকটা। সংক্ষেপে বলতে গেলে পুরীর যাত্রাপথ আমাদের ঠিক এই রকম ছিল। চওড়া রাস্তা, সুন্দর ল্যান্ডস্কেপ, কিছুটা মালভূমি উপত্যকা, বর্ষায় সবুজ হয়ে যাওয়া চারিদিকের গাছপালা, অনেক নদীর ওপর দিয়ে ব্রিজ, অনেক ফ্লাইওভার, অনেকগুলো টোল ট্যাক্স পার হয়ে হাংরি পেটে স্ট্রিট ফুড আর ডাবের জলে শরীরকে শান্ত করে পুরীর রোড জার্নি শেষ করলাম। অতিরিক্ত গরম ছাড়া বাকি রোড ট্রিপটা আমাদের খুব ভালো লেগেছিল। পুরী যাওয়ার পথে ব্রেকফাস্টটা এরকমই রাস্তার ধারে স্ট্রিট কাউন্টারে করে নিয়েছিলাম। মাঝে মাঝে এরকম বৃষ্টির জন্য আবহাওয়ার কিছুটা দাবদাহ থেকে নিস্তার পাওয়া যাচ্ছিল। শেষমেশ আমার চোখে পড়ল উড়িষ্যায় পেট্রোলের দাম। আমাদের ঠিক পাশের রাজ্য, কিন্তু পেট্রোলের দাম 101 টাকা প্রতি লিটার। 10 থেকে 11 ঘন্টা জার্নি করার পর শেষমেশ আমরা পৌঁছালাম আমাদের ডেস্টিনেশন পুরী। পুরী এই কথাটা মনে করলেই চোখের সামনে দুটো জিনিস ভেসে আসে, পুরীর সমুদ্র এবং জগন্নাথ দেবের মন্দির। ভারতবর্ষের 4 ধামগুলির মধ্যে একটি। এটি ভগবান বিষ্ণুর একমাত্র মন্দির যেখানে তিনি তার ভাই বোন বলভদ্র এবং সুভদ্রার সঙ্গে পূজিত হন। একে শ্রীক্ষেত্রের ধাম বা পুরুষোত্তর ধামও বলা হয়। পুরীর জগন্নাথ মন্দির বাঙালিদের মধ্যে বিখ্যাত, কারণ এটি উড়িষ্যার প্রতিবেশী রাজ্য পশ্চিমবঙ্গ। পুরীতে এসে আমরা হোটেল নিয়েছিলাম একেবারে সমুদ্রের তীরবর্তী অঞ্চলে। না, আমাদের হোটেলটা গোল্ডেন বিচের কাছে ছিল না, বরং গোল্ডেন বিচ থেকে 1 কিলোমিটার দূরে ছিলাম, আর পুরী রেল স্টেশন থেকে মাত্র 1.5 কিলোমিটার দূরে। আমার কাছে একেবারে নতুন জায়গা লাগলো পুরীর এই জায়গাটি। নিলিবিলি একটি বিচ। পুরীর নিলিবিলি বিচের অভিজ্ঞতা নিতে হলে গভর্নমেন্ট কলোনির দিকে আসতে হবে। আমরা যে হোটেলটায় ছিলাম, হোটেলের নাম সাফরি ইন্টারন্যাশনাল।
রাত 10:30টায় বাড়ি থেকে বেরিয়ে সারা রাত রোড জার্নি করে আমরা বাই কার পুরী পৌঁছেছিলাম সকাল 11টায়। এটাই ছিল আমাদের হোটেলের রাতের ভিউ। নির্জন এক সমুদ্র তটের পাশে এই হোটেলটা। হোটেল থেকে পাশের সমুদ্রের গর্জন শোনা যাচ্ছে। প্রতিদিনের ব্যস্ততম জায়গা থেকে বেরিয়ে এখন আমরা পুরীতে। আমরা যে হোটেলটায় ছিলাম সুন্দর সুসজ্জিত রুমের সঙ্গে সঙ্গে রুমের সামনের সুইমিং পুল, গ্রাউন্ড ফ্লোর রেস্টুরেন্ট, রুফটপ রেস্টুরেন্ট, বেশ সব কিছুরই ব্যবস্থা ছিল। কারোর যদি মনে হয় এখানে এসে বার্থডে পার্টি বা কিটি পার্টির অনুষ্ঠান করবে, এই হোটেলেরও সেই ব্যবস্থা ছিল। অতএব আমাদের হোটেল ছিল একেবারে পুরীর পারফেক্ট লোকেশন এবং পারফেক্ট ফেসিলিটির সঙ্গে। পরের দিন পুরীর এক নিলিবিলি সুন্দর সমুদ্র সৈকতে এক সুন্দর সকাল দিয়ে শুরু হলো আমাদের দিনটা। চারিদিকে পাখির কলরব আর সমুদ্রের গর্জন পরিবেশটা আমাদের প্রতিদিনের গতানুগতিক সকাল থেকে একটু আলাদা করে দিল। নিত্য ওঠাপড়া জীবনযাত্রায় একটু মুক্তির স্বাদ পেতে প্রায় সকলেরই প্রথম পছন্দের বিষয় কাছে পিঠে কোথাও ঘুরে আসা। যতই দীপুদা বলে দীঘা, পুরী, দার্জিলিংয়ের নাম ব্যাঙের খাতায় থাকুক না কেন, আজও এই স্থানগুলির সৌন্দর্য সাধারণ মানুষের কাছে সমান আকর্ষণীয়। হাঁপিয়ে ওঠা জীবনযাত্রা থেকে পালিয়ে যাওয়ার জন্য এই স্থানগুলির গুরুত্ব কোনো অংশে কম নয়। খুব কম খরচেই এই স্থানগুলি থেকে সহজেই ঘুরে আসা যায়। সমুদ্রের সৌন্দর্যের বিশালতায় বিভোর হয়ে কিছুক্ষণ তাকিয়ে থাকতে বেশ ভালোই লাগছিল। তবে একটা কথা নির্দ্বিধায় বলবো, পুরীর সূর্যোদয় এবং সূর্যাস্তের ছবি তুলে আমি খুব আনন্দ পেয়েছি। পুরীর গোল্ডেন বিচ, তার নামের সঙ্গে তার সার্থকতা লুকিয়ে আছে। ঝকঝকে সোনালি কালারের বালি, আকাশি রঙের জল আর তার সঙ্গে দুধের মতো সাদা ফেনা। নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত শীতকাল হলো গোল্ডেন বিচ দেখার সেরা সময়। এই সময়ে আবহাওয়া বেশ মনোরম থাকে এবং আর্দ্রতাও কম থাকে। আমার ক্যামেরা ঘোরাতেই ধরা পড়ল একটা শৈশবের ছবি। ছেলেটা অবাক দৃষ্টিতে সমুদ্রের ঢেউয়ের দিকে তাকিয়ে আছে একটা মোবাইলের ক্যামেরা ধরে। মনে পড়ে গেল আমার ছেলেবেলার কথা। মনের মধ্যে ভয় ভীতি নিয়ে বাবা মায়ের হাত ধরে সমুদ্রের ঢেউয়ের দিকে দাঁড়িয়ে একসঙ্গে ছবি তোলা। উড়িষ্যার এই অন্যতম পর্যটন কেন্দ্র পুরী শুধু বাঙালিদের মধ্যেই সীমাবদ্ধ নেই, বহু দেশি বিদেশি পর্যটকদের আনাগোনা এখানে। তবে সমুদ্র সৈকতই হলো পুরীর অন্যতম আকর্ষণ। পুরী আসার জন্য কোনো নির্দিষ্ট ঋতু নেই, ইচ্ছে হলেই চলে আসা যায়। এই সমুদ্র সৈকত শুধু উড়িষ্যা কেন, সারা ভারত বিখ্যাত। পুরীতে অপরিচিত কিছু পর্যটকদের সমুদ্রের সঙ্গে আনন্দ করার দৃশ্য ধরা পড়ল আমার ক্যামেরায়।
বঙ্গোপসাগরের তীরে এই সমুদ্র সৈকতে যাওয়ার ইচ্ছে যে কোনো বাঙালির হৃদয়ে বিদ্যমান। সমুদ্র সৈকত কে না ভালোবাসে। কত দূর থেকে ঢেউয়ের গর্জন শোনা যায়। দুধ সাদা ফেনার মতো ঢেউগুলি তীরে আছড়ে পড়ছে, আবার নূতন উদ্যমে আরেকটি ঢেউ এসে পাড়ে মিলিয়ে যাচ্ছে। সমুদ্র তীরে দাঁড়ানো মানুষগুলোর মধ্যে কেউ পা ভেজাচ্ছে, কেউ স্নান করছে, কেউ দূরে দাঁড়িয়ে বুক ভরে নিঃশ্বাস নিচ্ছে। সমুদ্রের মধ্যে দূরে দেখা যায় জেলেদের নৌকাগুলো কোন কাক ভরে বেরিয়ে জালের মধ্যে মাছ ভর্তি করে নিয়ে বাড়ির পথে ফিরছে। তীরে সেই নৌকাগুলো ভিড়তেই উৎসুক পর্যটকেরা ঘিরে ধরেছে সেই নৌকা। সমুদ্র সৈকতে বিক্রি হয়ে যাচ্ছে সেই মাছ। বিপদকে তুচ্ছ করে সমুদ্রের ঢেউয়ের মতোই নিজের জীবনকে ভাসিয়ে নিত্যদিন লড়াই চালিয়ে যাচ্ছে মৎস্যজীবীরা। এইভাবেই ভোর থেকে প্রায় দুপুর হয়ে গেল সমুদ্রের গর্জন আর ঢেউয়ের ওঠাপড়া দেখতে দেখতে। হোটেলে এসে আর বসে থাকতে ইচ্ছা করলো না। প্রথমেই আমরা হোটেলের সুইমিং পুলে আনন্দ করতে নেমে পড়লাম। এরপর হোটেলের সুইমিং পুল থেকে বেরিয়ে পুরীর সমুদ্রের আনন্দ নিতে পৌঁছে গেছিলাম সমুদ্র তটে। পুরীর সমুদ্রের ঢেউয়ের এই অনাবিল আনন্দের স্বাদ নিতে বেশ ভালো লাগছিল। সমুদ্রের জলে অনেকটা আনন্দ করার পর খুব খিদে পেয়েছিল। আগে থেকেই বুক করা ছিল হোটেলের লাঞ্চ। দুপুরের খাবার কমপ্লিট করে
একটু রেস্ট নিয়ে বেরিয়ে পড়েছিলাম জগন্নাথ দেবের মন্দির দর্শনে আমাদের প্রাইভেট গাড়ি করে। মন্দির চত্বরের কিছুটা আগেই 4 তল্লা বিশাল আকার কার পার্কিংয়ের ব্যবস্থা করেছে উড়িষ্যার প্রশাসন। সে এক দারুণ ব্যবস্থা। এই হলো পার্কিং, যেখানে আমার গাড়ি পার্ক করেছি এবং এখানে বহু গাড়ি পার্ক করছে। এই হচ্ছে রাস্তা, আর আমরা এই গাড়ি পার্ক করে এখান থেকে যাব ব্যাটারি গাড়ি করে মন্দিরে। মন্দির চত্বরে যাওয়ার জন্য নিঃশুল্ক ব্যাটারি গাড়িরও ব্যবস্থা করেছে এখানকারের প্রশাসন। এই হচ্ছে ব্যাটারি গাড়ি, আমরা এই ব্যাটারি গাড়ি করে যাব, কিন্তু এই পার্কিংয়ে আমাদের গাড়ি রাখার জন্য এখানে কোনো রকম চার্জ লাগছে না। আমরা বেরিয়ে যাচ্ছি, চলুন তাহলে যাওয়া যাক এই ব্যাটারি গাড়ি করে। অলরেডি বসে পড়েছে ব্যাটারি গাড়িতে। মন্দির প্রাঙ্গণে পৌঁছানোর আগে গাড়ি থেকে দেখতে পেলাম শ্রী চৈতন্যদেব ও তার অনুগামীদের মূর্তি, আর তার চারপাশে দেখে মনে হলো এখনও কিছু জিনিস আন্ডার কনস্ট্রাকশন। আশা করি কিছুদিন পরে এই ফাঁকা জায়গাগুলো সেজে উঠবে। আমাদের ব্যাটারি গাড়ি এই পর্যন্ত ছেড়ে দিল, বেরিয়ে গেল ব্যাটারি গাড়ি। তো এখান থেকে আমরা যাব এখন মন্দিরের দিকে। তার আগে এই রকম সব কাউন্টারে জমা রাখতে হবে নিজেদের সঙ্গে আনা ইলেকট্রনিক জিনিসপত্র, যেমন ক্যামেরা, মোবাইল, কারণ মন্দিরের ভিতরে কোনো রকম ভিডিওগ্রাফি, ফটোগ্রাফি অ্যালাউ নেই। এই চত্বরে দেখলাম ছড়িয়ে আছে প্রচুর কাউন্টার, ব্যাগ, জুতো, ইলেকট্রনিক জিনিসপত্র জমা দেওয়ার জায়গা। চারপাশটা অন্ধকার নেমে আসছিল। আমরাও একটা কাউন্টারে ব্যাগপত্র রেখে মন্দিরের দিকে এগিয়ে চললাম। আমরা এগিয়ে যাচ্ছিলাম, মন্দির চত্বরের কাছাকাছি আসতেই জানি না কেন মনে হলো মনটা একেবারে শান্ত হয়ে যাচ্ছে। অনেক শুনেছিলাম এই জায়গার ব্যাপারে, তবে এসে বুঝতে পারলাম কথাগুলো একেবারে সত্যি, কিছু তো মহিমা আছে। জগন্নাথ দেবের মন্দির দর্শন করে ফেরার পথে
আমরা একটা প্রসিদ্ধ খাজার দোকানে দাঁড়ালাম। বহু পুরানো নামকরা খাজার দোকান, নাম কাকাতুয়া মিষ্টান্ন ভাণ্ডার। কাকাতুয়া যেহেতু নাম দেওয়া হয়েছে, তাই দোকানের সামনে খাঁচার ভিতরে দেখলাম এক কাকাতুয়াও রাখা আছে। দোকান থেকে বেরিয়ে সোজা চলে এলাম গোল্ডেন বিচের কাছে। গোল্ডেন বিচের ঠিক উল্টো দিকে আমাদের গাড়ি পার্ক করে নেমে এলাম সমুদ্রের তীরের কাছে। দেখলাম বহু দোকানদার সমুদ্রের তীরে বালির ওপরে তাদের দোকানের পসরা সাজিয়ে ক্রেতার জন্য অপেক্ষারত। দেখলাম সমুদ্রের তীরবর্তী অঞ্চল জুড়ে পর্যটকদের জন্য বসার ব্যবস্থা করা আছে। দেখলাম অনেক পর্যটক যেখানে বসে রাতে ঢেউয়ের ওঠা পড়া তাদের গর্জন শুনছে। এই অনাবিল আনন্দে দুটো দিন পুরীতে কাটিয়ে এবার বাড়ি ফেরার পালা, আবার নিজের কাজে ফেরার পালা। জগন্নাথ দেবকে প্রণাম জানিয়ে আজকের এই ব্লগটা শেষ করলাম। দেখা হবে আবার অন্য কোনো ব্লগে। ততক্ষণের জন্যে প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।